নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাষিস। এই মুহূর্তে আমার সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানস ঘোষ। একদিকে তিনি প্রফেসর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টির লিবারেশনের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন রাসবিহারী কেন্দ্র থেকে। মানসদা, রাই বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আপনার প্রথম নির্বাচন এবার দাঁড়ানো, এবং রাসবিহারীতে দাঁড়িয়েছেন তৃণমূলের একজন নামজাদা। আপনি কি বলবো, তিনি তার বাড়িতে দুদিন আগে ইডি রেড হয়েছে, 1 কোটির উপর টাকা পাওয়া গেছে। যদিও আজকের বাজারে এই টাকাটা খুব একটা কিছু নয়। আপনি এই রেটটাকে এই সময় দাঁড়িয়ে কিভাবে দেখেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে দেবাশিস বাবু বিরুদ্ধে যে মূল অভিযোগ সেটা হলো এই এলাকায় একটা সিন্ডিকেট রাজ চালানো, পুরনো বাড়ি যেগুলো, যার বর্তমান প্রজন্ম বাইরে থাকেন, হয়তো বৃদ্ধ বাবা মা, কাকু কাকিমা, পিসি পিসিমা কেউ আছেন, তাদেরকে সেখান থেকে উৎখাত করে ওই ফ্ল্যাট বাড়ি বানানোর চক্র। কি বলেন? কিন্তু সেইটা দেবাশিস কুমার তো আজকে করছেন না। দেবাশিস কুমারের এই সিন্ডিকেট রাজ চলছে বহু দিন ধরে। তা হঠাৎ আজকে ইডির মনে হলো ঠিক নির্বাচনের সময় যে দেবাশিস কুমারের বাড়িতে রেড করতে হবে। দেবাশিস বাবুর কাজকর্ম এবং যাকে বলে মাফিয়া সংসর্গ আর কি, সোনাপাপু এবং কুমার ছাড়ার মাফিয়া সংসর্গ, সে বহুদিন থেকে লোকে জানে, ইডিও জানে, সিবিআইও জানে, সবাই জানে। কিন্তু নির্বাচনের মুখে এসে তাদের দেবাশিস কুমারের বাড়িতে রেড করতে হবে ইত্যাদি মনে পড়ছে কেন, সেটা একটা আমার কাছে প্রশ্ন। কারণ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটাকে করা হচ্ছে। এটা রাজনৈতিক ভাবেই দেখছি। অবশ্যই রাজনৈতিক ভাবে দেখছি। এসআইআর সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটা অন্যতম রাজ্য হয়ে উঠেছে। আপনি কিভাবে দেখছেন? ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের পার্থক্য হলো এই দুটো রাজ্য দেশভাগের শিকার বহু মানুষ, এবং এই দুটো রাজ্যেই মানুষ কিন্তু শুধু 1947-48 এসছেন তা নয়, বিভিন্নভাবে পরবর্তীকালেও বহু মানুষ চলে এসেছেন যারা স্থির করেছিলেন ভারতবর্ষের দিকে থাকবেন। তারা অনেকে চলে গেছেন পাকিস্তান বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ এদিকে। আবার অনেকে সীমান্তের অন্য দিক থেকে তারা মনে করেছেন পাকিস্তান বা পূর্ব পাকিস্তান, মানে এককালের পাকিস্তান বা বাংলাদেশ থাকার পক্ষে, কাজ দেওয়ার পক্ষে উপযুক্ত নয়, অনেকে চলে এসেছে। এখন ফলে পশ্চিমবঙ্গে এসআইআর এর একটা বিশেষ গুরুত্ব আছে। যদিও নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে যারা নিয়ন্ত্রণ করছে, দুঃখজনকভাবে নিয়ন্ত্রণ করার কথা নয় কিন্তু করছে নরেন্দ্র মোদী, অমিত শাহ বিজেপি সরকার, তারা তো বললো যে বিহারে প্রথমে বললো এখানে প্রচুর ভিনদেশি লোক ঢুকে গেছে। কোথাকার ভিনদেশি তাও পরিষ্কার নয়, বললো নাকি নেপালি লোক ঢুকে গেছে, একটা নেপালিও পাওয়া গেল না। এখানে যে এসআইআর হলো সেখানে যাদের নাম বাদ গেল তারা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে এই দেশে ভোট দিয়ে আসছেন। তা বাংলাদেশি পাওয়া গেল না, রোহিঙ্গা পাওয়া গেল না। যা হলো তা হলো 27 লক্ষ বাঙালি, বৈধ বাঙালি ভোটারের নাম বাদ গেল। এটাকে সংবিধানের উপর একটা আক্রমণ হিসেবে আমরা দেখছি। পুরোপুরি সংবিধানের উপরই একেবারে বিজেপি নামিয়ে এনেছে, এটাই আপনার গণতন্ত্র। আমরা যে গণতন্ত্রের ধারণা দিয়ে ভারতবর্ষ চলে, তত আমাদের সংবিধান স্থির করে দিয়েছে। তো যদি সেই গণতন্ত্রের মূলে আঘাত করা হয়, গণতন্ত্রের যিনি মানে লক্ষ্য অর্থাৎ নাগরিক, সেই নাগরিকের অধিকারটাই যদি চলে যায়, তাহলে সেটা সংবিধানের উপর আঘাত বলা ছাড়া তো কোনো উপায় নেই। বিজেপি একটা ইশতেহার নামিয়েছে যেখানে 2 কোটি 5 বছরে 2 কোটি লোকের চাকরি দেবে। আপনাদের যারা চাকরি করেন তাদের, যদিও বোধ হয় আপনি আসবেন কি জানি না, 7th পে কমিশন এবং এরকম 3000 টাকা নানা রকম। এটাকে কিভাবে দেখছেন? যেদিকে তৃণমূল অলরেডি স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী। এটাকে যদি আপনি বলেন একটা শব্দ দিয়ে প্রকাশ করতে, শব্দটা জুমলা। আগে তো কেউ ভারতীয় রাজনীতিতে জুমলা বলে কোনো শব্দ শোনেনি। প্রথম নরেন্দ্র মোদী, অমিত শাহ, মানে নরেন্দ্র মোদীর মুখের ভাষণ, প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি। কেন মিথ্যে বলছেন? একটা দেশের প্রধানমন্ত্রী।
তিনি তো আজ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছেন সব মিথ্যে। তার কারণ ত্রিপুরা, সেখানে তারা বলেছিলেন নির্বাচনে জিতলে আগের পে কমিশন 2018 তো নতুন পে কমিশন হবে। যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, ত্রিপুরা, ত্রিপুরায় 2018 সালে এই একই রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নতুন পে কমিশন হবে, যারা অস্থায়ী কর্মী তাদের স্থায়ীকরণ হবে। তার কিছু হয়নি, বরং অস্থায়ী কর্মী যারা ছিলেন তারা আন্দোলন করেছিলেন, তাদের পিটিয়ে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে। কোনো পে কমিশন হয়নি, নতুন পে কমিশন হয়নি। ফলে ইনি ওই একবার বলেছিলেন যে, সেখান থেকেই শুরু আর কি, যে কালো টাকা সাদা করে 15 লক্ষ টাকা দেবে। 15 লক্ষ টাকা কেন? কেউ নোটবন্দি, নোট, তারপর তারপর 15 লক্ষ। হ্যাঁ, নোটবন্দি। তো 15 টাকাও কেউ পায়নি আজ পর্যন্ত ওনার কাছ থেকে আদায় করতে পারেন, বরং ওনার পোশাকের দাম দিনকে দিন বেড়েছে। নরেন্দ্র মোদী এখন 10 লাখ 12 লাখ টাকার কোট পরেন। তো তার আচ্ছা, এরকম জানা আছে এই যে আমাদের প্রধানমন্ত্রী 10 লাখ 12 লাখ টাকার কোট পরেন? আমাদের এর পূর্বে তো বহু প্রধানমন্ত্রী হয়েছে, কোন প্রধানমন্ত্রী এরকম কোন, আমাদের মনমোহন সিং ছিলেন, বাজপেয়ী ছিলেন, এরকম খরচা করে কোট পরতেন? আগেকার দিনে আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি লেখাপড়া করেছেন আপনার কাছে পরিষ্কার ছিল। তারা দেশবাসীকে বলেছেন, এই নিন আমার সার্টিফিকেট, এই আমার ডিগ্রি, আমি এই লেখাপড়া করেছি। হ্যাঁ, এবং আগেকার প্রধানমন্ত্রী যারাই ছিলেন তারা প্রত্যেকেই তারা ভদ্র সভ্য মার্জিত মানুষ ছিলেন, বেশিরভাগ মানুষ। ফলে কোনো ভদ্র সভ্য মার্জিত মানুষ একটা তৃতীয় বিশ্বের দেশে 10 লাখ টাকার কোট পরে না, এটা অসভ্যতা, বর্বরতা। তো উনি নরেন্দ্র মোদী যে বর্বরের দলটাকে রিপ্রেজেন্ট করেন, প্রতিনিধিত্ব করেন, তো ওনার 10 লাখ টাকার পোশাকের মধ্যেও সেই বর্বরতাটা ফুটে বেরোয়। যে বর্বরতার কথা সবচেয়ে বেশি শোনা যেত জ্যোতি বসুর মুখে, যাদের সাথে আপনাদের প্রচুর ডিফার হয়েছিল একসময় 71 77। আজকে দাঁড়িয়ে তাদের সাথে আপনারা একজোট হয়ে কাজ করছেন, কতটা সহযোগিতা পাচ্ছেন বা কিভাবে কি এগোচ্ছে? এটা ঠিক একদিনে তো হয়নি, এটা অনেকদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে। যেমন ধরা যাক, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা সমস্ত বাম যারা, তাদের নিয়ে একসঙ্গে কাজ করার কথা বহুদিন ধরেই বলেছি। বিশেষত সোভিয়েতের পতনের পর আমরা মনে করেছি যে বামপন্থীদের অন্তত সংস্কৃতির দিক থেকে সাংস্কৃতিক প্রতিরোধ তৈরি করা দরকার। সেখানে বহু সময় একসঙ্গে কাজ করা হয়েছে, বহু রাজনৈতিক আন্দোলন সেখানে একসঙ্গে কাজ করেছে সব দল। এই যে ধরুন, শেষ কয়েক বছর ধরে যে ভারতবর্ষে কৃষকদের বড় আন্দোলন হয়েছে, তখন ধর্মঘট যখন কৃষকরা ডেকেছেন সারা ভারত জুড়ে, তখন সব কমিউনিস্ট পার্টির কমরেডরাই কাজ করেছেন, সারা দেশে যেমন করেছেন পশ্চিমবঙ্গেও করেছেন। ঠিক যেমন 4টি শ্রম কোড, হ্যাঁ, শ্রমবিল যে নতুন হলো শ্রম কোড, যে ভয়ঙ্কর, মানে একটা মধ্যযুগীয় জায়গায় শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদ হয়েছে, বন্ধ হয়েছে, ধর্মঘট হয়েছে, তখন আমাদের সব কমরেডরা একসঙ্গে কাজ করেছেন। সিপিআইএম এর কমরেডরাও ছিলেন, সিপিআইএমএল এর কমরেডরাও ছিলেন, সিপিআই এর কমরেডরাও ছিলেন। ফলে আন্দোলনের মধ্যে একসঙ্গে কাজ করা, সে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরেই চলছে। সে অনুশীলনটা কখনোই থামেনি, সত্যি কথা বলতে। প্যালেস্টাইনের পক্ষে যে মিছিল থেকে ইরানের উপর আক্রমণের বিরুদ্ধে যে যৌথ মিছিল করেছেন, মিছিল, রাসবিহারী কেন্দ্রে সবাই আসছে, এই যে বামফ্রন্ট সবাই আসছে, প্রত্যেকের সহযোগিতা আছে। সিপিএম সিপিআইএম সেখানে তাদের শক্তি অনেক বেশি, তারা আসছেন, তারা তো খুব বড় করেই আসছেন। সিপিআই তাদের যে কজন আছেন, যেটুকু শক্তি আছে, সেই শক্তিটুকু নিয়ে তারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাকে সহযোগিতা করছেন, আমার দলকে সহযোগিতা। আপনি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট। আপনি যাদবপুরে ফিল্ম স্টাডি করেন, ফিল্ম স্টাডিতে আমাদের যে ব্যক্তিত্বগুলো বা নামগুলো উঠে আসে, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এই যে আজকের ঘুষপেটিয়া, বারবার বলা হচ্ছে বাইরে থেকে ঘুষপেটিয়া বাংলাদেশি ঢুকে পড়ছে,
আপনি এই ফিল্মের মধ্যেও পেয়েছেন, কিন্তু কোনোদিন নোংরা ভাষা বা খারাপ ভাষা তাদের ব্যবহার করা হয়। আপনি এই দুটোকে এখন কিভাবে দেখেন, এই ঘুষপেটিয়া আর তখনকার এনাদের? আমি যদি বলি এনাদের কার্যকলাপ, এনাদের ভাষা আজকের রাজনীতির ভাষা। এটা তো খুব স্বাভাবিক যে এরা এই ধরনের ভাষা বলবে এবং এই ধরনের রাজনীতি করবে, কারণ এদের তো পূর্বসূরীরা, তারা তো ব্রিটিশ উপনিবেশের দালাল ছিল। হ্যাঁ, উপনিবেশের দালাল যারা, তাদের পৃথিবীতে খুব খারাপ চোখে দেখা হয়। ব্রিটিশ উপনিবেশ হোক, সে যে কোনো স্প্যানিশ উপনিবেশ হোক, উপনিবেশ এবং উপনিবেশবাদের দালালদের খুব খারাপ চোখে দেখা হয়। তো আজকে যারা ঘুষপেটিয়া বলে আহ ভারতবাসীর উপরে একটা সন্ত্রাস তৈরি করছে, বিশেষত বাংলা, আসাম, ত্রিপুরা, হ্যাঁ, উত্তর পূর্ব ভারতের মানুষ, বর্ডার এলাকা যেগুলো, বা পাঞ্জাবে করার অতটা সাহস নেই বোধহয়। হ্যাঁ, পাঞ্জাবে করতে গেলে তার প্রতিক্রিয়া একটু অন্যরকম হতে পারে। আর পাঞ্জাব কি করতে পারে সেটা পাঞ্জাব হরিয়ানার কৃষকরা ওদের দেখিয়ে দিয়েছে, যে কৃষি বিল প্রত্যাহার করতে হয়েছে। তো এদের মুখ থেকে তো আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এবার মুশকিলটা হলো যে কেন বলছে, আপনি বলবে যে কেন বলছে। হ্যাঁ, তো পাগল ছাগল বলে বলছে সেটা একরকম হয়, তা তো নয়। জানেন এরা অত্যন্ত শ্রুড, খুব ধূর্ত কিছু লোকজন আছে, বিশেষত অমিত শাহর মতো ধূর্ত লোক এখানে আছে। তো ওদের সমস্যাটা দেখুন যে আজ পর্যন্ত যা কিছু করতে গেছে সবকিছুতে ব্যর্থ হয়েছে। যেমন ধরুন মূল্য বৃদ্ধি, হ্যাঁ, বাজারে মনমোহন সিং চলে যাওয়ার সময় এখন যারা গদি মিডিয়া তারা চেঁচামেচি করলো যে মনমোহন সিং তিনি মূল্য বৃদ্ধি উঠতে পারেন না, তিনি তার কোনো সে নেই, প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই। তো দেখা গেল যে মূল্যবৃদ্ধি মনমোহন সিং এর সময় যাও বা নিয়ন্ত্রণে ছিল, এখন সেটা লাগাম ছাড়া হয়ে গেছে। দ্বিতীয়ত ধরুন পেট্রোল ডিজেলের দাম, এক সময় গ্যাস পেট্রোল ডিজেলের দাম নিয়ে দিল্লিতে প্রচুর হইচই করেছে। এইসব ছবি পাওয়া যায় আজকালও, স্মৃতি রানীরা বিভিন্ন ধরনের নাটক নৌটঙ্কি করেছে দিল্লির রাস্তায় বসে। নরেন্দ্র মোদী দলের লোকেরা সংসদে বিরাট চেঁচামেচি করেছে আজকে গ্যাসের অবস্থা কি, পেট্রোল ডিজেলের দাম কোথায় গেছে, বলে টাকার দাম পড়ে যাচ্ছে। সে সময় একটা চিৎকার চেঁচামেচি করেছিল। আজকে টাকার দাম ডলারের সাপেক্ষে যে জায়গায় পৌঁছেছে সেটা লজ্জাজনক। ভারতবর্ষের যে অবস্থা সেটা লজ্জাজনক। ভারতবর্ষকে কেউ মানে বিদেশেও কেউ যাকে বলে আর পাত্তা দেয় না। একটা সময় ভারতবর্ষের আর্থিক অবস্থা যাই থাক, ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের একটা সম্মান ছিল বিশ্বে। সে জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং পর্যন্ত তারা সেই সম্মানটা পেতেন, তাদের গুরুত্ব ছিল। পৃথিবীর 70, 72, 77টা দেশ প্রায়, আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা মিলিয়ে ভারতবর্ষ যা বলতো, ইউএনওতে, রাষ্ট্রসংঘে তারা ভারতবর্ষের সঙ্গে থাকতো, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতের যিনি প্রতিনিধি তার সঙ্গে। আজকে কেউ নেই। তিনি গিয়ে নির্লজ্জের মতো ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এদের জড়িয়ে ধরছেন, তোষণ করছেন। মানে এই যে সামগ্রিক ব্যর্থতা, এই সামগ্রিক ব্যর্থতাটা যাতে মানুষের চোখে না পড়ে, বড় বড় যে ব্যর্থতাগুলো, আর তার সঙ্গে তো নোটবন্দি থেকে আরম্ভ করে কোভিড এর সময় যে ভ্যাকসিন গুলো দেওয়া হলো, সে ভ্যাকসিন গুলোর একটা ভ্যাকসিনও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোটোকল সঠিকভাবে মেনে দেওয়া নয়। একটি বিশেষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওষুধ কোম্পানিকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য উনি দিয়ে দিয়েছেন। সারা দেশের অর্ধেকের বেশি জাতীয় সম্পদকে আদানিদের হাতে তুলে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। ব্যাংক, বিমা সবকিছু এখন বিপন্ন। হ্যাঁ, সাধারণ মানুষ যেখানে সামান্য আমানত রাখে, এলআইসি বা ব্যাংক, সেগুলো বিপন্ন। এই যে সামগ্রিক ব্যর্থতা, এইটা যাতে মানুষের চোখে না পড়ে, সেই জন্য এইসব কথাবার্তা বলে, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, বাংলাদেশি, এইগুলো কথাগুলো ওরা বলে চলতে থাকে। এটা এক ধরনের ওই ধূর্ত অমিত শাহ, নরেন্দ্র মোদীদের একটা কৌশল। হ্যাঁ, এই কৌশলটা আমাদের কাজ হলো এই কৌশলটাকে প্রকাশ করে দেওয়া। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই
সংস্কৃতি বলুন, মানুষের মধ্যে তো এই চর্চা ছিল না একসময়, আমরা দেখিনি। যত দেশে বিজেপির উত্থান হয়েছে, পশ্চিমবঙ্গ সেই আবহাওয়ায় ঢুকে গেল কেন? কোথায় এর দুর্বলতা? গত 15-20 বছর ধরে একটা তো বিজেপি এবং আরএসএস এর টার্গেট ছিল, সেটা বহুদিন আগে থেকে ছিল। হিন্দু মহাসভা ছিল, তারপরে দীর্ঘ সময় বাংলার যে রাজনীতি সেটা আবর্তিত হয়েছিল একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আন্দোলনের মধ্যে দিয়ে। খাদ্য আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন, যুক্ত ফ্রন্ট যখন হয়েছিল তখনও একটা আন্দোলনের অভিঘাত ছিল। নকশালবাড়ি আন্দোলন তৈরি হচ্ছে, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে ভূমি সংস্কারের উপর জোর দিচ্ছেন। এই যে আন্দোলনমুখী একটা অতীত পশ্চিমবঙ্গের, এই আন্দোলনমুখীনতা অনেকটাই কমে গেল 2011 সাল মমতা মানে ব্যানার্জি। 11 সাল থেকে সেই সাংস্কৃতিক চর্চাটাই প্রায় নেই। সাংস্কৃতিক চর্চাটা কমে গেল। যেমন একটা সময় বন্ধের সরকার খুব বিরোধিতা করতেন না, সরকার শুধু বলতেন যে আমরা বাস চালাবো, কি আমরা সরকারি পরিবহন সঠিকভাবে চালাবো। এই তো এখানে মমতা ব্যানার্জি সরকার করলো কি, যে বন্ধের দিন অফিসে হাজির থাকতে না পারলে, বন্ধের দিন না গেলে, অফিসে হাজির না থাকলে তার 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 মাইনে কাটা হচ্ছে, সার্ভিস ব্রেক অফ সার্ভিস করে দেবো, এইসব বললো। আদালত বললো ব্রেক অফ সার্ভিস করা যায় না, বড় জোর একদিন ছুটি তাকে নিতে বাধ্য করা যায়। তো প্রাইভেট যারা দোকান করেন বা প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করেন, তাদের উপর মানে হুমকি দেওয়া হতে থাকলো যে বন্ধের দিন কেন বাড়িতে আছো। মানে বন্ধের দিন হলে তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য অফিস যেতে হবে। তো এইটা যদি অবস্থান হয়, যে যে মেট্রো চ্যানেলে উনি নিজে আন্দোলন করে করে উঠলেন আর কি, যে তোমার রাজনৈতিক তৈরি হলো আর কি, রাজনৈতিক পলিটিক্যাল কেরিয়ার। সেই মেট্রো চ্যানেলে আজকাল কাউকে আন্দোলন করতে দেওয়া হয় না। হ্যাঁ, মাঝে মধ্যেই বলা হয় মেট্রো চ্যানেল হবে না, ওটাও ওর জন্য আর কি বরাদ্দ থাকে। এখন এই যে আন্দোলনের মধ্যে দিয়ে একটা সরকার যখন ক্ষমতায় আসে, এসে এই দক্ষিণপন্থী দলগুলোর চরিত্র এটাই, তারা কোনো আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতায় এলেও এসেই আন্দোলনকে দমন করার চেষ্টা করতে থাকে। এই যে শেষ উদাহরণ হলো শ্রম কোডের বিরুদ্ধে যে সারা ভারত জুড়ে ধর্মঘট হলো, সেই ধর্মঘট শ্রম কোডের বিরোধিতা করছেন উনি, মুখে বলছেন নাকি লোকসভায় শ্রম কোডের বিরোধিতা করছেন, এখানে যখন বন্ধ করতে যাচ্ছে তখন সেই বন্ধের উনি সমর্থক নন, বন্ধের বিরোধিতা করছেন, সার্কুলার দিচ্ছেন, নোটিশ দিচ্ছেন। এই ওয়াকফ বিল নিয়েও তো তাই হলো, ওয়াকফ বিল নিয়েও তাই হলো। ঘুরে ঘুরে উদাহরণ আছে, উনি বন্ধের বিরুদ্ধে, এটা ওনার ডিক্লেয়ার। বন্ধ না, যে কোনো গণ আন্দোলনের বিরোধী, এবং উনি ভয় পান। হ্যাঁ, গণ আন্দোলনকে ভয় পান। আপনি ভয় পান বলছেন, বলছে কর্মদিবস ক্ষতি হয়ে যায়। কর্মদিবস, কত কর্মদিবসই তো ক্ষতি হয়। সারা বছর জুড়ে দেখবেন যে হিন্দুদের উৎসবে একের পর এক ছুটি দেন, যেসব উৎসবে আগে ছুটি ছিল না, ভাবতেও পারতো না কেউ ছুটি, তখন কর্মদিবস ক্ষতি হয় না। কর্মদিবসের সবচেয়ে ক্ষতি তো উনি করেন। সারা বছরে হুটহাট অকারণ ছুটি দিচ্ছেন, 7 দিন 10 দিন দুর্গাপুজোর ছুটি। সভ্য দেশে এইভাবে ছুটি দেওয়া যায় না। আপনি যে রাসবিহারী কেন্দ্রে ঘোরাঘুরি করেন নিশ্চয়ই প্রচুর, রাসবিহারী কেন্দ্রের জন্য আপনার কি মনে হয় যে সাধারণ মানুষের কি প্রবলেম? রাসবিহারী কেন্দ্র সম্পর্কে একটা 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 মিথ আছে। সেই মিথটা হলো রাসবিহারী কেন্দ্র মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের কেন্দ্র। কথাটা ঠিক না। এটা আমি ঘুরে বেড়াতে গিয়েও দেখলাম, বা গতবারের ইলেকশন গুলোর যে রেজাল্ট, সেগুলো খতিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে অপেক্ষাকৃত নিম্নবিত্ত পাড়াগুলোতে, বস্তি, উদ্বাস্তু কলোনি, তাদের ভোটেই কিন্তু নির্ধারিত হয় যে কে এমএলএ হবেন, কে কত ভোটে এগিয়ে থাকবেন, কত ভোটে পিছিয়ে পড়বেন। ফলে রাসবিহারী কেন্দ্র খুব মজার একটা কেন্দ্র, খুব ইন্টারেস্টিং সেদিক থেকে। শহুরে বস্তি, নিম্নবিত্ত মানুষের থাকার জায়গা, এগুলো আছে। কিন্তু রাসবিহারীর একটা বড় অংশ, একটা বড় জনসংখ্যা কিন্তু শহুরে দরিদ্র। হ্যাঁ, তো তাদের উন্নতি কিন্তু, উন্নয়ন গত 15 বছর ধরে থমকে আছে বেশ কিছুটা। এটা আমি দেখতে গিয়ে আমার মনে হলো যে সারা পৃথিবীতেই আরবান স্লাম থাকে, এদেশেও আছে বিভিন্ন জায়গায়, যে আরবান স্লামগুলোর উন্নতি, শহুরে বস্তিগুলো উন্নতি কিন্তু খুব একটা হয়নি। তাদের এখনো অবস্থাটা একটু অস্বাস্থ্যকর। হ্যাঁ, সেখানে পয়ঃ প্রণালীর ব্যবস্থা খুব ভালো নয়, সেখানে জল আসে, হয়তো জলটা আসে,
কিন্তু সেটা খুব সুব্যবস্থা নেই। মানুষগুলোকে যেভাবে থাকতে হয় সেখানে মারাত্মক হলো ফায়ার সেফটি। হ্যাঁ, যে কোনো একটা আগুনের স্ফুলিঙ্গ লাগলে গোটা একটা গোষ্ঠী সব মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে। তো এইগুলো দেখে না, এগুলো কি করে একটা কিছুদিন আগেই এরকম একটা ঘটনা ঘটলো একটা কোম্পানিতে, মোমো কোম্পানিতে 27 জন মানুষ পুড়ে মারা গেলেন। এগুলো কোথাও ঘটে? এগুলো ঘটা উচিত। এগুলো ঘটার পরে পৃথিবীর অন্যান্য দেশ হলে এই ঘটনাগুলোতে সরকার পড়ে যায়। আমাদের দেশে কিছু হয় না, কারণ আমাদের দেশে শ্রমিকের বা দরিদ্র মানুষের, গরিব মানুষের জীবনের মূল্য, শ্রমিকের জীবনের মূল্য নেই, দেয় না এরা। কেউ একজন যদি একজন এমএলএ ওই সিন্ডিকেট রাজ কি করে প্রতিষ্ঠা করা হয় সেটা ভাবেন, তার পরিণতিটা কি হবে এইবারের নির্বাচনে বুঝতেই পারছেন। আমার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এই যে বললেন, আমি যে জায়গাটা যাব, এই যে নেতা মন্ত্রী এই গরিব মানুষের দিয়ে ভোট নেন, তারপর তারা যে জায়গায় থাকে সেই জায়গাতেই পড়ে থাকে। এই যে ভারতবর্ষের রাজনীতিতে এটা দীর্ঘদিন চলে এসেছে, এখনো চলছে। এই পলিটিক্সটাকে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন, বর্ণনা করবেন? তার মানে এই দক্ষিণপন্থী আর বামপন্থীদের মধ্যে যে বিস্তর ফারাক, এইটাই কি মেন, যে দক্ষিণপন্থীরা এভাবেই তাদের রাখবে? হ্যাঁ, দক্ষিণপন্থীরা এভাবেই তাদের রাখবে। এই মুহূর্তে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে তারা শ্রমিক শ্রেণীর শত্রু, একেবারে সরাসরি শ্রমিক শ্রেণীর শত্রু। আর মমতা ব্যানার্জির যে সরকার রাজ্যে আছে তারা উদাসীন, কিছু এসে যায় না তাদের। আপনি প্রচারে যাচ্ছেন, কি বলছেন অ্যাকচুয়ালি আপনার এজেন্ডা কি? আমাদের মূলত কথা হলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। কর্মসংস্থান, সকলের হাতে কাজ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে বেশি নেগলেক্টেড হচ্ছে এমপ্লয়মেন্ট। সেটা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রেও দেখতে পারেন যে বহু পদ ফাঁকা। স্থায়ী নিয়োগ প্রায় বন্ধ করে দিয়েছিল উনি। কিভাবে কাজ সকলের হাতে তুলে দেওয়া যায় তার কোনো প্ল্যানিং নরেন্দ্র মোদী সরকারেরও নেই, মমতা ব্যানার্জি সরকারেরও নেই। অথচ দুজনেই কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেন। নরেন্দ্র মোদী বলেন 2 কোটি লোককে কাজ দেবে, 2 কোটি ছেলে মেয়ে, কি কাজ দেবেন আমি জানেন না। সেনাবাহিনীতে আগে দরিদ্র বাড়ির ছেলে মেয়ে যারা একটু খেলাধুলোয় ভালো, তারা সেনাবাহিনীতে আবেদন করে একটা চাকরি পেতে পারে। সেই চাকরিগুলোকে অস্থায়ী করে দিয়ে অগ্নিবীর করেছেন উনি। উনি নাকি বলছেন এখানে হোর্ডিং দিয়ে যে 2 মাসের মধ্যে চাকরি দেবেন, কর্মসংস্থান করবেন ইত্যাদি। মিথ্যে কথা বললাম। একটু যদি বিচার করে 5 বছরে 2 কোটি চাকরি, 10 বছরে 4 কোটি চাকরি, আমি যদি এই ক্যালকুলেশন করি, তাহলে তো পশ্চিমবঙ্গের লোক বাইরে থেকে নিয়ে আসতে হবে একসময়। না, আমি বলছি সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গের 2 লাখ বলেছে না, 2 কোটি বলেছে। 5 বছরে 2 কোটি বলেছে। আমি হিসাব করে 5 বছরে 2 কোটি দেয়, 10 বছরে যদি থাকে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাইরে রাজ্য থেকে নিয়ে আসতে হবে, বাইরে রাজ্য থেকে, বা একটা লোককে 2টো করে চাকরি করতে হবে। হ্যাঁ, তো ওনার কোনো ধারণা নেই। বললাম তো, এরা কিন্তু ভাবে না। যেমন ধরুন, ওর কাছে কোনো সেন্সাস রিপোর্ট নেই, সেন্সাস করায় না। 2011 সালে সেন্সাস হয়েছে, 2021 সালে কোভিড বলে সেন্সাসটা করালো না, এখন বলছে 27 সালে হবে। সেন্সাস যেটা নেই, একটা সরকার তার পলিসি নির্ধারণ করবে কি করে? সেন্সাস যেটা থাকতে হবে তার, তবে তো করতে পারবে। আমি দেখবো, আচ্ছা অমুক জায়গায় অমুক পপুলেশন, অমুক লোক সংখ্যা, অমুক তার ইনকাম, হ্যাঁ অ্যাভারেজ ইনকাম, অমুক অতগুলো ফ্যামিলি আমি দেখছি দারিদ্র সীমার নিচে ছিল, এখন সেগুলো দারিদ্র সীমার উপরে উঠে এসছে, বা দারিদ্র সীমার নিচে বেশি বেশি করে পরিবার চলে গেছে। তবে তো আমি আমার পলিসি ঠিক করতে পারবো যে আচ্ছা তাহলে আমাকে এরপর কি করতে হবে। সেন্সাস যেটা গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের সেন্সাস যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা উনি রাখেন না, পাবলিক করেন না, হ্যাঁ জনস্বার্থে ব্যবহার করেন না। ওর গভর্নমেন্টের পলিসি চলে আদানিদের কি করে ভালো হবে সেই। তো সে করবে পশ্চিমবঙ্গের ভালো, কি ভালো করবে পশ্চিমবঙ্গে? তৃণমূল পশ্চিমবঙ্গে 15 বছর ধরে এমন একটা সরকার চালিয়ে যার কোনো পলিসি নেই, কি করতে চায় তার কোনো ভিশন নেই, কোনো দৃষ্টিভঙ্গি নেই। আর বিজেপি এসে তো আরো তাদের কোনো ক্লুলেস বলে আমরা ইংরেজিতে কথা বলি না মাঝে মধ্যে, কেউ কিছু বুঝতে, কিছুই জানে না। এবার আমাকে যদি আপনি এখন বলেন যে গিয়ে একটা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমারের কি হয়েছে,
সেটা খতিয়ে দেখবে। তাহলে আমি কি করবো? আমি তো কিছুই করার নেই, কারণ আমি ওই বিদ্যেটাই আমার নেই। তো নরেন্দ্র মোদীর ওরকম ক্লুলেস, ওরা কিছুই জানে না পশ্চিমবঙ্গ কিভাবে চলে, দেশের অর্থনীতি কি হয়, গরিব মানুষের কি করে দিন চলছে, কিছু জানে না। মানে সবচেয়ে লজ্জার ব্যাপার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এসে বলে দিলেন, স্বামীজি বলেছেন আমাকে রক্ত দাও আমি তোমার স্বাধীনতা। এটা তিনি প্রকাশ্য জনসভায় বলেছেন। স্বাভাবিক। মানে একজন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি একটা অন্য রাজ্যের কোনো ইনফরমেশন না নিয়ে পশ্চিমবাংলার মতো এরকম একটা রাজ্যের জনসাধারণের সামনে এরকম বক্তব্য রাখছেন, এটা পশ্চিমবঙ্গবাসী কিভাবে দেখছে আমি জানি না। মানে আমাদের নিজেদের লজ্জা লাগে, তো পশ্চিমবঙ্গবাসী কিভাবে দেখছে এটা? আসলে এই বক্তব্য রাখতে গিয়েই বিজেপি না প্রতি মানে প্রতি মমতা ভোটে- ব্যানার্জি 1,500 কিলো ছেলে অমুক তমুকে, বিজেপিরও ঠিক এই একই হ্যাঁ। প্রায় ক্যাটাগরি। ওরা আসলে যেটা করে কি, আরেকটা জিনিস করে ফেলে, যে আহ, মানে 1,500 গ্রাম 1,500 কিলো, যেমন মুখ্যমন্ত্রী কোনো উম, কি মাপের সতীদাহ কোনো প্রথা নিয়ে তো হচ্ছে, বিদ্যাসাগর বলে হ্যাঁ, ওটা যদি হ্যাঁ। ছেড়ে হচ্ছে একটা হয়তো গ্রামে এই কেজিতে ভুল হতে পারে, সতীদাহ প্রথা বিদ্যাসাগর। হ্যাঁ। তো এই যে এরা, এদের মুশকিলটা হলো যে এরা বিজেপির বিশেষ করে মুশকিলটা হলো যে বিজেপি করে কি, বিজেপি ওই বিখ্যাত মনীষীদের কথা বলতে যায়, কেন বলতে যায় আমি জানি না, এবং প্রত্যেকবারই এইটা করতে গিয়ে ওরা একটা বিভৎস সেটব্যাক হয় ওদের। হয় রবীন্দ্রনাথের কবিতা বলতে গিয়ে একটা বঙ্কিমদা থেকে শুরু করে। ইয়ে করেন, অথবা বঙ্কিমদা বলেন, অথবা ওর বর্বর লোকেরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়। হ্যাঁ, এই করতে থাকে। ফলে এইটা যে যোগী আদিত্যনাথ ভোটার, এরা কেউ কোনোদিন লেখাপড়া করেছে তার প্রমাণ দেয় না। যখন প্রমাণটা দিতে পারছে না তখন ধরে নিচ্ছে এরা লেখাপড়া নিয়ে খুব একটা চিন্তিত নয়, বলে এইরকম কথা বললে তো ধরে নিতে হবে যে তার লেখাপড়ার লেভেলটা খুবই হ্যাঁ একদম সেই লেভেলে না, রে এটা হতে পারে না কখনো। একটা শিক্ষিত মানুষ এই লেভেলে কথা বলতে পারে, হ্যাঁ এটা ধরে নিতে হবে। হ্যাঁ, তিনি সে মানে মুখ্যমন্ত্রী হন আর যেই হোক, দেখুন, পরিষ্কার। রাজনীতি করছেন যিনি, যিনি রাজনীতি করছেন তার অনেক সময়ই হতে পারে। আমরা বহু বিখ্যাত মানুষ দেখেছি যাদের কোনো স্কুল কলেজের ডিগ্রি নেই, সে অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরেরই নেই। তো সেটা আলাদা, হ্যাঁ তখন সেলফ এডুকেটেড হতে হয়। হয়। রাজনীতিও তো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষকে শিখতে হয়, শেখায়, রাজনীতির মধ্যে দিয়ে মানুষ শেখে। মানে এদের মুশকিলটা হলো এরা তো রাজনীতি করেনি, এরা যেটা করেছে, এরা হচ্ছে কি করে দাঙ্গা লাগানো যায় তার একটা মানে অনুশীলন করেছে ওই আরএসএস এর ক্যাম্পে। আর ক্যাম্প থেকে বেরিয়ে কি করে এই নতুন যুগে আর কি কি করে নিওলিবারাল ক্যাপিটাল মানে আদানি পকেট ভরা যায় সেটা দেখেছে। ফলে এদের কাছ থেকে ওসব বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, নেতাজি, নেতাজির কথা স্বামীজি, নেতাজিটা স্বামীজি হয়ে গেছে এই আর কি। হ্যাঁ, আমি এবারে শেষের দিকে আছি। হিন্দুত্ব, পশ্চিমবঙ্গ যদি হিন্দু রাজ্য হয় তাতে আপনাদের সমস্যা, কেন ভয় পাচ্ছেন? যেহেতু আমরা বাই বার্থ হিন্দু, তাহলে হঠাৎ কিসের প্রবলেম? ভয় পাচ্ছি না, তাহলে দেশটার সংবিধানটা পরিবর্তন করে দিতে হয়। সংবিধানটা পরিবর্তন করে দিলে এটা ভারতবর্ষ থাকে, তাহলে আর কোনো অসুবিধা নেই। যদি সংবিধানটা পরিবর্তন করে দিতে হয়, তো সেই চেষ্টা তো ওরা করেছিলেন। বললেন যে 350-400 ভোট পাবে, গদি মিডিয়া লাফিয়ে লাফিয়ে নাটক করে করে, সেসব তো জানি। তারা আজকাল আবার অন্য কথা বলে, অনেকে আছেন বিখ্যাত সাংবাদিক, লাফিয়ে লাফিয়ে বলল এই 375 থেকে 400-র দিকে এগোচ্ছে, বিভিন্ন ধরনের লেজার পয়েন্টার দিয়ে বিরাট বড় ডিসপ্লে বোর্ডে। হ্যাঁ, তো তারপরে তো দেখা গেল 240 পেরোতেই মোটামুটি চুরি ফুরি করে 240 পেরিয়েছে। ওই ভোটটা 240ও হয় না, যা বোঝা যাচ্ছে, চুরি টুরি করে 240 পেরিয়ে, তারপরে ওর হাতে পায়ে ধরে সরকার তৈরি করেছে, পয়সা পয়সা আছে বলে সরকার করেছে। এখন সংবিধান পরিবর্তন করতে উনি পারবেন না। এই 5 দিন আগেই বোধহয় সংবিধান সংশোধনী বিল চেষ্টা করেছিলেন, মুখ থুবড়ে পড়েছে। ফলে হচ্ছে কি, হিন্দু রাষ্ট্র করার যে প্রক্রিয়া সেটা হবে না। ভারতীয় সংবিধান খুব শক্ত জায়গা, ওখানটা কিছু করা যাবে। এটা একটা পার্ট আমি ধরে নিই। এবার বাজে কথাগুলো যেগুলো হয়, যে তাহলে পড়ে থাকলো কিন্তু শুভেন্দুর হেড স্পিচ, হ্যাঁ, শুভেন্দুর ঘৃণা ভাষণ। পশ্চিমবঙ্গ কেন খামোকা হিন্দু হিন্দু, মানে হিন্দু রাজ্য বলে কিছু হয় না, কিন্তু হিন্দুদের
ডমিনেশন তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে, মানে এক সময়কার সারা ভারতেই আছে। সারা ভারতেই আছে, বা এক সময়কার না, এক সময়কার বাংলা, অবিভক্ত বাংলা, সেখানে হিন্দু মুসলমান প্রায় সমান সমান ছিলেন। তো আজকের দিনের যে বাংলা, মানে পশ্চিমবঙ্গ, সেখানে হিন্দুদের সংখ্যাধিক্য। মজাটা হলো যে আমার কোনো, যদি বলা যায় যে ভয় কেউ পাচ্ছে না, ভয়টা এর প্রশ্ন না, প্রশ্নটা হলো যে ওরা একটা কথার উত্তর দিলেই আমি খুশি হয়ে মেনে নেবো সব। সেটা হলো যে আসামে ওরা এনআরসি করলেন, বললেন বাংলাদেশি খেলাতে হবে। বাংলাদেশি কারা না, বাংলাদেশি যে মুসলমান, তারা মুসলমান, বাংলাদেশি মুসলমানরা আসামে ঢুকে পড়েছে। কত পার্সেন্ট দেখা গেল? দেখা গেল যে 19 লক্ষ লোককে ধরে ডিটেনশন ক্যাম্পে করলেন, অবর্ণনীয় অবস্থা মধ্যে তাদের ঠেলে দিলেন। আমাদের 12-14 লাখ হিন্দু। আচ্ছা, এখানে এসআইআর করলেন, কতজন এসআইআর এ বাদ গেল? যারা বাদ গেল তাদের মধ্যে কত শতাংশ হিন্দু? 63% হিন্দু। এবং সংখ্যালঘুর শত্রু তো বটেই, হিন্দুদেরও এত বড় শত্রু ভারতবর্ষের কোনো পার্টি নয় যে কিনা 63% হিন্দুকে ভোটার লিস্ট থেকেই বাদ দিয়ে দিল। আসামে ডিটেনশন ক্যাম্পে 12-14 লক্ষ হিন্দুকে ভরে দিল। সবচেয়ে সমস্যা, হিন্দুর সমস্যার জন্য তো মুসলমান দায়ী নয়, খ্রিস্টান দায়ী নয়, বুদ্ধিস্টরা দায়ী নয়, জৈনরা দায়ী নয়। হিন্দুর সমস্যার জন্য যদি কেউ দায়ী থাকে, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ। আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন। নমস্কার।